কানাডা ভার্সাস বাংলাদেশ। ৬০ গুণ বড় দেশ, কিন্তু মানুষ ৪ গুণ কম। কেন? একটা দেশ আছে যেখানে বন, বরফ আর লেক মিলে পৃথিবীর ১/৫ মিঠা পানি জমে আছে, কিন্তু সেই দেশের ৯০% মানুষ গাদাগাদি করে বর্ডারের এক পাশে বাস করে। দেশটা এত বিশাল, তবুও সেখানে মাটির নিচে ৩০ কিলোমিটার লম্বা শহর বানাতে হয়েছে কেবল ঠান্ডা থেকে বাঁচতে। ভাবছেন এটা কিভাবে সম্ভব? এটাই কানাডা। আর আজকের ভিডিওতে জানবেন এই শীত ঢাকা দেশটা কিভাবে আমাদের চেয়ে ৬০ গুণ বড় হয়েও ৪ গুণ কম মানুষ নিয়ে টিকে আছে। আর বাংলাদেশের সঙ্গে তুলনা করলে উঠে আসে অজানা সব বাস্তবতা। কানাডার মতো এত বড় একটি দেশে মাত্র ৩৭ মিলিয়ন মানুষ বাস করে, আর বাংলাদেশের তুলনায় দেশটা প্রায় ৬০ গুণ বড় হলেও জনসংখ্যায় আমরা ওদের ৪ গুণ বেশি। আজ আমরা জানব এমনই কিছু চমকপ্রদ তথ্য যা শুধু জানার জন্য নয়, ভাবনার খোরাকও বটে। চলুন তাহলে শুরু করা যাক। শুরুটা ইতিহাস দিয়ে হোক। কানাডার ইতিহাস শুরু হয় হাজার বছর আগে, যখন এখানকার ভূমিতে প্রথম জাতিগোষ্ঠী বা ইন্ডিজেনাস পিপলস বসবাস শুরু করে। এদের মধ্যে ছিল ইনুইট, মেটিস এবং ফার্স্ট নেশনস জনগোষ্ঠী, যাদের নিজেদের ভাষা, সংস্কৃতি ও সমাজ ব্যবস্থা ছিল সুগঠিত। ১৫ শতকে ইউরোপীয় অভিযাত্রীরা কানাডার ভূখণ্ডে পৌঁছায়। ১৫৩৪ সালে ফ্রান্সের জ্যাক কার্টিয়ার প্রথম কানাডা নামটি ব্যবহার করেন, যার উৎস কানাটা শব্দ থেকে, অর্থ গ্রাম বা বসতি। এরপর ফ্রান্স ও ব্রিটেন দুই দেশই এই অঞ্চলে উপনিবেশ গড়ে তোলে। ১৭৬৩ সালে ৭ বছরের যুদ্ধের পর ব্রিটেন ফ্রান্সের কাছ থেকে কানাডার নিয়ন্ত্রণ নেয়। তখন থেকেই এটি ব্রিটিশ কলোনি হিসেবে পরিচিত হতে থাকে। ১৮৬৭ সালে ব্রিটিশ নর্থ আমেরিকা অ্যাক্টের মাধ্যমে ৪টি প্রদেশকে একত্র করে গঠিত হয় ডোমিনিয়ন অফ কানাডা। এটি কানাডার কনফেডারেশন গঠনের সূচনা। এরপর ধীরে ধীরে নতুন প্রদেশ ও অঞ্চল যুক্ত হতে থাকে এবং কানাডা একটি স্বাধীন দেশের কাঠামো তৈরি করতে শুরু করে। ১৯৩১ সালের স্ট্যাটিউট অফ ওয়েস্টমিনস্টার এবং শেষ পর্যন্ত ১৯৮২ সালের কনস্টিটিউশন অ্যাক্ট এর মাধ্যমে কানাডা ব্রিটেন থেকে সম্পূর্ণ আইনগত স্বাধীনতা অর্জন করে। এই সময়েই কানাডা নিজের সংবিধান গ্রহণ করে এবং কানাডিয়ান চার্টার অফ রাইটস অ্যান্ড ফ্রিডমস যুক্ত করে, যা এখন পর্যন্ত কানাডার গণতন্ত্রের মূল ভিত্তি। আজকের কানাডা গড়ে উঠেছে দুইটি ইউরোপীয় ঐতিহ্য, ফ্রেঞ্চ এবং ব্রিটিশ, এবং দেশীয় ইন্ডিজেনাস সংস্কৃতির মিলনে। এই মিশ্র সংস্কৃতি দেশটিকে করেছে বৈচিত্র্যপূর্ণ, সহনশীল এবং বিশ্ব দরবারে সম্মানিত। কানাডা বিশ্বের দ্বিতীয় বৃহত্তম দেশ, কিন্তু অবাক করা বিষয় হল এত বিশাল আয়তনের দেশটির জনসংখ্যা মাত্র ৩৭ মিলিয়ন ২০২৩ সালের তথ্য অনুযায়ী। বাংলাদেশ আয়তনে মাত্র ৯৩তম, অথচ জনসংখ্যা ১৭০ মিলিয়নের বেশি। এখানেই প্রশ্ন জাগে, এত বড় দেশে এত কম মানুষ কেন? আসলে কানাডার বিশাল উত্তরাঞ্চল বছরের অনেকটা সময় হিমশীতল এবং বসবাসের অনুপযোগী। তাই দেশটির ৯০% মানুষ মার্কিন সীমান্তের ১৬০ কিলোমিটারের মধ্যেই বাস করে। অনেকে মনে করেন কানাডার রাজধানী টরন্টো, কারণ টরন্টো সত্যিই কানাডার সবচেয়ে বড় শহর, অর্থনৈতিক ও সাংস্কৃতিক দিক থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ। কিন্তু প্রকৃতপক্ষে রাজধানী হল অটোয়া, যেটা রাজনৈতিক ও প্রশাসনিক কেন্দ্র। এই বিভ্রান্তির পেছনে কারণ হল টরন্টোর আন্তর্জাতিক পরিচিতি অনেক বেশি, বিশেষ করে ব্যবসা বাণিজ্য, প্রযুক্তি এবং আন্তর্জাতিক ইভেন্টের জন্য। আর এজন্যই কানাডার জিডিপি শক্তি তৈরি হয় এখান থেকেই। আমরা যদি কানাডা এবং বাংলাদেশের জিডিপি এবং কর্মঘণ্টার বিশ্লেষণ করি, তাহলে দেখব কানাডা এবং বাংলাদেশের মধ্যে জিডিপি ও গড় কর্মঘণ্টা বা ওয়ার্কিং আওয়ার্সের পার্থক্য স্পষ্টভাবে প্রতিফলিত।
কানাডা এবং বাংলাদেশের মধ্যে জিডিপি ও গড় কর্মঘণ্টা বা ওয়ার্কিং আওয়ার্সের পার্থক্য স্পষ্টভাবে প্রতিফলিত হয় তাদের অর্থনৈতিক কাঠামো ও শ্রম সংস্কৃতিতে। 2024 সালের সর্বশেষ তথ্যের ভিত্তিতে মোট জিডিপি বা পিপিপি কানাডার $2.515 ট্রিলিয়ন এবং বাংলাদেশের $2.089 ট্রিলিয়ন। জিডিপি নমিনাল কানাডার $2.23 ট্রিলিয়ন, কিন্তু বাংলাদেশের মাত্র $467.2 বিলিয়ন। যেখানে মাথাপিছু জিডিপি বা পিপিপি কানাডার $53,560 এবং বাংলাদেশের $10,270 মাত্র। শকিং বিষয় হচ্ছে মাথাপিছু জিডিপি নমিনাল দেখলে চমকে উঠবে সবাই। মাথাপিছু জিডিপি নমিনাল কানাডার সেম থাকে $53,560, কিন্তু বাংলাদেশের মাত্র $2,690। কানাডার মোট মাথাপিছু জিডিপি বাংলাদেশের তুলনায় উল্লেখযোগ্যভাবে বেশি, যা উন্নত অর্থনৈতিক অবকাঠামো, প্রযুক্তি এবং পরিষেবা খাতের অগ্রগতির প্রতিফলন। গড় কর্মঘণ্টা বা ওয়ার্কিং আওয়ার্স তুলনা করলে চোখ কপালে উঠে যাবে। সাপ্তাহিক গড় কর্মঘণ্টা কানাডাতে মাত্র 32.1 ঘন্টা এবং বাংলাদেশে যা 51 ঘন্টা। তার মানে বাংলাদেশ প্রায় 58.89% বেশি কাজ করে কানাডার তুলনায়। বার্ষিক গড় কর্মঘণ্টা হিসেব করলে আকাশ থেকে পড়বে অনেকেই। 1669 ঘন্টা কানাডা এবং বাংলাদেশ 2652 ঘন্টা আনুমানিক। তার মানে বাংলাদেশ প্রায় 58.91% বেশি কাজ করে কানাডার তুলনায়। বাংলাদেশের শ্রমিকরা কানাডার তুলনায় উল্লেখযোগ্যভাবে বেশি সময় কাজ করেন, যা উন্নয়নশীল অর্থনীতিতে শ্রমনির্ভর খাতের আধিপত্য এবং শ্রম আইন ও সামাজিক সুরক্ষার সীমাবদ্ধতাকে নির্দেশ করে। প্রকৃতির দিক থেকেও কানাডা সত্যিই অনন্য। দেশটির প্রায় 30% এলাকা বনভূমি এবং এটাই একে বিশ্বের অন্যতম বৃহৎ বনসম্পদ সমৃদ্ধ দেশ করে তুলেছে। তবে এখানেই শেষ নয়। প্রায় 20% অঞ্চল জলাভূমি এবং 10% হিমবাহে ঢাকা। এই হিমবাহগুলো শুধু প্রাকৃতিক সৌন্দর্যের উৎস নয়, বরং জলবায়ু পরিবর্তনের প্রভাব পর্যবেক্ষণের গুরুত্বপূর্ণ উপাদান। তুলনায় বাংলাদেশে প্রাকৃতিক বৈচিত্র্য থাকলেও এত বিস্তৃত বন বা হিমবাহ নেই। তবে সুন্দরবনের মতো ম্যানগ্রোভ ফরেস্ট আমাদের জন্য একটি গর্বের বিষয়। আশ্চর্যজনকভাবে কানাডার মাত্র 5% ভূমি কৃষিকাজে ব্যবহৃত হয়, তবুও গম উৎপাদনে তারা বিশ্বের শীর্ষস্থানীয় দেশের একটি। এমনকি কানাডা প্রতি বছর প্রায় $2.8 বিলিয়ন গম রপ্তানি করে, যা বৈদেশিক আয়ের বড় অংশ। শিল্পের জন্য ব্যবহৃত ভূমি মাত্র 1% এবং শহরাঞ্চল মাত্র 2%। তবুও প্রযুক্তি, খনিজ সম্পদ এবং জ্বালানির উপর ভিত্তি করে দেশটির অর্থনীতি দাঁড়িয়ে আছে অত্যন্ত শক্ত ভিতের ওপর। এদিকে বাংলাদেশের মাত্র 8% বনাঞ্চল আর কৃষিনির্ভর অর্থনীতি আমাদের প্রেক্ষাপটে এক ভিন্ন চিত্র তুলে ধরে। বসতি, শিল্প এবং অবকাঠামো উন্নয়নের জন্য প্রতিনিয়ত কৃষিজমি কমছে। FAO অনুযায়ী প্রতি বছর প্রায় 1% হারে আবাদযোগ্য জমি হারাচ্ছি। ফলে খাদ্য নিরাপত্তা হুমকির মুখে পড়ছে। বন্যা, খরা, ঘূর্ণিঝড় এবং নদী ভাঙন কৃষিজ উৎপাদনে বড় বাধা হয়ে তো আছেই, সাথে ধান, গম ও অন্যান্য মৌসুমি ফসলের উৎপাদন মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। এখনও বাংলাদেশের কৃষির 70%-এর বেশি নির্ভর করে ভূগর্ভস্থ পানির উপর। ম্যানুয়ালি অতিরিক্ত পানি উত্তোলনের ফলে পানির স্তর নিচে নেমে যাচ্ছে। রাসায়নিক সার ও কীটনাশকের অতিরিক্ত ব্যবহার করার কারণে মাটির গুণগত মান দ্রুত কমে যাচ্ছে। বিষাক্ত কীটনাশক খাদ্য নিরাপত্তা ও পরিবেশের জন্য ঝুঁকিপূর্ণ হয়ে গিয়েছে। কানাডা পৃথিবীর সবচেয়ে বেশি লেকের দেশ। প্রায় 30 লাখের বেশি লেক রয়েছে এখানে।
বিশ্বের মিঠা পানির প্রায় 20%ই কেবল কানাডাতেই। এত বেশি লেকের কারণে কানাডায় নৌ পরিবহন, পর্যটন এবং হাইড্রো ইলেকট্রিক বিদ্যুৎ উৎপাদন খুবই গুরুত্বপূর্ণ। বাংলাদেশেও প্রচুর নদ নদী থাকলেও লেকের পরিমাণ এবং বৈচিত্র্যে আমরা অনেক পিছিয়ে। কানাডার শীত কিন্তু মজার এক অভিজ্ঞতা এনে দেয়, বিশেষ করে টরন্টোর পাথ নামে 30 কিলোমিটার লম্বা ভূগর্ভস্থ পথ। এখানে রয়েছে মল, রেস্টুরেন্ট, দোকান, সবই মাটির নিচে। শীতকালে মানুষ বাড়ি থেকে বের হয়ে অফিস বা শপিংয়ে যায় মাটির নিচ দিয়ে হেঁটে। আর এই শীতকালে কানাডার ইয়োকন, নর্থ ওয়েস্ট টেরিটরিজ ও নুনাভুট প্রদেশে তাপমাত্রা পৌঁছে যেতে পারে -50 ডিগ্রি সেলসিয়াসে। এমনকি লোকজন গরম পানি ছুড়লে সেটি মাঝ আকাশেই বরফ হয়ে যায়। এটি নিয়ে একটা এক্সপেরিমেন্টও আছে যা ইউটিউবে ভাইরালও হয়েছে। কানাডা কিন্তু বিশ্ববিখ্যাত পোলার বিয়ারের জন্য। কানাডার ম্যানিটোবা প্রদেশের চার্চিল শহরকে বলা হয় পোলার বিয়ার ক্যাপিটাল অব দ্য ওয়ার্ল্ড। এখানে পথচারীদের জন্য বিয়ার অ্যালার্ট সিস্টেম চালু আছে। পোলার বিয়ার যদি চলে আসে, সিস্টেম থেকেই সতর্কবার্তা আসে। কানাডার অর্থনীতির মূল স্তম্ভ হল ন্যাচারাল রিসোর্স, কৃষি, প্রযুক্তি এবং পরিষেবা খাত। বিশ্বের অন্যতম বৃহৎ তেল ও গ্যাস উৎপাদনকারী দেশ এটি। তাদের ব্যাংকিং ও ফাইন্যান্স সেক্টরও অনেক স্থিতিশীল। টেকনোলজিতে এআই এবং ক্লিনটেক এখন কানাডার ভবিষ্যৎ বিনিয়োগ ক্ষেত্র। কানাডার অর্থনীতিতে ন্যাচারাল রিসোর্স 2024 সালের তৃতীয় প্রান্তিকে প্রাকৃতিক সম্পদ খাত কানাডার মোট জিডিপির 11.8% অবদান রেখেছে। 2023 সালে কানাডার প্রাকৃতিক সম্পদের মোট মূল্য ছিল $1.7 ট্রিলিয়ন, যেখানে শক্তি সম্পদ, তেল, গ্যাস, বিটুমিন এককভাবে 61% অবদান রেখেছে। এই খাতে সরাসরি ও পরোক্ষভাবে 1.7 মিলিয়নের বেশি মানুষ কর্মরত, যা কানাডার অর্থনীতিতে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। কানাডার অর্থনীতিতে কৃষি ও খাদ্য প্রক্রিয়াকরণ খাত সম্মিলিতভাবে কানাডার জিডিপির 7% অবদান রাখে, যা প্রায় $150 বিলিয়ন। প্রযুক্তি এবং পরিষেবা খাত থেকে কানাডার টরন্টো ভিত্তিক এআই কোম্পানি কোহের 2024 সালে $500 মিলিয়ন বিনিয়োগ পেয়েছে এবং কানাডার সরকার থেকে $240 মিলিয়ন পাবলিক ফান্ডিং পেয়েছে এআই ডেটা সেন্টার নির্মাণের জন্য। ক্লিনটেকেও কানাডা বিশ্বে তৃতীয় স্থানে রয়েছে এআই চালিত ক্লিনটেক উদ্ভাবনে ঝুঁকিপূর্ণ পুঁজি বিনিয়োগে। 2024 সালে 13টি কানাডিয়ান কোম্পানি টপ 100 গ্লোবাল ক্লিনটেক কোম্পানিজ তালিকায় স্থান পেয়েছে। হাইড্রোজেন উদ্যোগে কানাডা 80টি কম কার্বন হাইড্রোজেন প্রকল্প ঘোষণা করেছে এবং জার্মানির সঙ্গে $600 মিলিয়ন রপ্তানি চুক্তি স্বাক্ষর করেছে। ব্যাংকিং ও ফাইন্যান্স থেকেও পিছিয়ে নেই কানাডা। কানাডার ব্যাংকিং খাত স্থিতিশীল, যেখানে বড় ব্যাংকগুলোর গড় কমন ইকুইটি টিয়ার 1 বা CET1 অনুপাত 13.4% এবং লিকুইডিটি কাভারেজ রেশিও বা LCR 135%। তবে মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য যুদ্ধের কারণে ব্যাংকিং খাতে ঝুঁকি বেড়েছে, যা ঋণ প্রদানে প্রভাব ফেলতে পারে। যদি দেখি ক্লিন এনার্জি, নিউক্লিয়ার ও খনিজ খাতের অগ্রগতি, তাহলে দেখব অন্টারিওতে কানাডার প্রথম ছোট মডুলার নিউক্লিয়ার রিঅ্যাক্টর নির্মাণ শুরু হয়েছে, যা 2030 সালের মধ্যে 4টি রিঅ্যাক্টর নির্মাণের পরিকল্পনার অংশ। যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী অন্টারিওতে $20 মিলিয়ন বিনিয়োগে কোবাল্ট পরিশোধনাগার নির্মাণ করছে, যা উত্তর আমেরিকার একমাত্র ব্যাটারি গ্রেড কোবাল্ট সালফেট উৎপাদন কেন্দ্র হবে। যদি কানাডার তুলনায় বাংলাদেশের অর্থনীতি দেখি, তাহলে আমরা দেখতে পাব বাংলাদেশের অর্থনীতি বেশি কৃষি নির্ভর এবং শ্রম নির্ভর শিল্পের উপর ভিত্তি করে। দর্শক, এই ছিল কানাডা সম্পর্কে কিছু বিষয়কর তথ্য এবং বাংলাদেশের সাথে তুলনামূলক কিছু বিশ্লেষণ। একটা বিষয় কি লক্ষ্য করলেন? দেশটা যত বড়ই হোক, প্রাকৃতিক পরিবেশ, স্মার্ট ব্যবহার,
আর টেকসই পরিকল্পনা না থাকলে তার পূর্ণ সম্ভাবনা কাজে লাগানো যায় না। এরকম আরও ভিডিও যদি আপনি ফেসবুক সহ অন্যান্য সোশ্যাল মিডিয়ায় দেখতে চান, তাহলে ডেসক্রিপশনে দেওয়া লিঙ্ক চেক করে দেখতে পারেন। আর Station.1416 এর পাশে থাকার জন্য আপনাকে হৃদয় থেকে ধন্যবাদ।